আজকে আমাদের যে বিষয় পার্টুসিস। পার্টুসিসের আরেকটা নাম হচ্ছে হুপিং কফ। তো আমি একটা আগে কথা বলে শুরু করার আগে যে কোনো কিছু মুখস্থ না, জাস্ট আমরা চিনে রাখলাম এটাই। হ্যাঁ, তো পার্টুসিসের আরেকটা সিনোনিম বলতে পারি, সেটা কি? হুপিং কফ। এটার অর্গানিজমটা হচ্ছে বর্ডেটেলা পার্টুসিস। বর্ডেটেলা পার্টুসিস এটার ট্রান্সমিশন, অর্থাৎ এটা ছড়ায় কিভাবে? এটা ছড়ায় হচ্ছে হাঁচি কাশির মাধ্যমে, ওই যে ড্রপলেট বা এয়ারবর্ন ড্রপলেটস, এটার মাধ্যমে। অর্থাৎ ইনফেক্টেড পার্সন যদি একটা সুস্থ মানুষের নিকটে কাশি দেয়, তখন এই যে এয়ারবর্ন আছে এগুলা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ছড়ায়। ইনকিউবেশন পিরিয়ড। ইনকিউবেশন কথাটার মানে কি, যে একটা জীবাণু এটা প্রবেশ করার পরে, হ্যাঁ, এই জীবাণুটা প্রবেশ করার পরে যে সাইন সিমটম প্রকাশ করতে যে সময় নেয়, সেটা হচ্ছে তার ইনকিউবেশন পিরিয়ড, তাকেই ইনকিউবেশন পিরিয়ড বলে। এটা হচ্ছে 3 থেকে 14 দিন, অর্থাৎ 3 থেকে 14 দিন সময় নেয় পার্টুসিসটা শরীরে প্রবেশ করার পরে সেটা কি করতে, সাইন সিমটম প্রকাশ করতে। এখন হচ্ছে প্যাথোজেনেসিস। প্যাথোজেনেসিসটা কি? প্যাথোজেনেসিসটা হচ্ছে যে কিভাবে সে রোগটা ছড়ায় বা কিভাবে রোগটা সে তৈরি করে, যে প্রক্রিয়াটা, এটা হচ্ছে প্যাথোজেনেসিস। আর প্যাথোলজি কি? প্যাথোলজি হচ্ছে প্যাথোজেনেসিসের যে রেজাল্ট, অর্থাৎ এই প্রক্রিয়ায় সে কি তৈরি করে, কি রূপটা তৈরি করে, সেই রূপটা হচ্ছে প্যাথোলজি, আর প্রক্রিয়াটা হচ্ছে প্যাথোজেনেসিস। আচ্ছা, তো এটা কিভাবে সেটা আমরা দেখি। যে হুপিং কফ বা পার্টুসিসের জীবাণুটা কি করলো, এই ব্যাকটেরিয়াটা ঢুকলো শরীরে হাঁচি কাশির মাধ্যমে। ঢুকে কি করলো, এই ব্যাকটেরিয়াটা অ্যাটাচ করলো কোথায়, যে আমাদের যে কলামনার কলামনার এপিথেলিয়াম অফ রেসপিরেটরি ট্র্যাক্ট। এই যে আমি এখানে একটা ছবি দিয়েছি, দেখেন রাইট সাইডের উপরে। হ্যাঁ, এই যে এটা হচ্ছে কলামনার এপিথেলিয়াম, এটা সিলিয়েটেড। এই যে এখানে যে এই ছোট ছোট সিলিয়া দেখা যাচ্ছে। হ্যাঁ, তো এটা আমি বোঝার জন্য ছবি দিয়ে দিচ্ছি, এটা একটা ট্রাকিয়ার ছবি, ট্রাকিয়ার গ্রস অ্যানাটমির একটা ছবি। যে এখানে দেখেন এইগুলো হচ্ছে সিলিয়া। আচ্ছা, এখানে কেন দিছি এটা বলতেছি এখন। তো ট্রাকিয়ার ভিতরে ঢুকলো, যে কলামনার এপিথেলিয়াম অফ রেসপিরেটরি ট্র্যাক্টে ঢুকলো, এবং এখানে যে টক্সিন আছে সেই টক্সিন বা বিষটা সে রিলিজ করলো। দেন এখানে কি করলো, ইনফ্লামেশন করে ফেললো, এবং যে এপিথেলিয়াম টিস্যু আছে, ঠিক আছে, ট্রাকিয়ার যে এপিথেলিয়াম, রেসপিরেটরি এপিথেলিয়াম, সেটা কি করলো, ইনফ্লামেশন করলো এবং ড্যামেজ করে ফেললো। রেজাল্ট কি হলো, ট্রাকিও ব্রঙ্কাইটিস। ট্রাকিও ব্রঙ্কাইটিস করলো, ঠিক আছে। এবং কি করলো, এটার পরে কি হবে, যে প্যারক্সিজোমাল কফ, তীব্র কাশি, এবং আদার কিছু ফিচার দেখা দিবে। ঠিক আছে, তো আদার কি ফিচার দেখা দিবে পার্টুসিসের, সেটা আমরা শিখবো। দেখেন, এই পার্টুসিস বা হুপিং কফ, এটা হুপিং কফ মানে হুপ হুপ করে কাশে, একদম বাচ্চাটা বড় মানুষের মতো কাশবে হুপ হুপ করে। আপনারা এটার যে কাশির যে ইটা ইউটিউবে একটু দেখে নিবেন, তাইলে বুঝতে সুবিধা হবে যে হুপিং কফটা আসলে কিরকম। তো এখানে দেখেন ইন্টেন্স কফ, তীব্র কাশি থাকে। এটার 3টা স্টেজ আছে। এই হুপিং কফ বা পার্টুসিসের 3টা স্টেজ, একটা হচ্ছে ক্যাটারাল স্টেজ, প্যারোক্সিজমাল স্টেজ, কনভালেসেন্স স্টেজ। তো ক্যাটারাল স্টেজটা কি? ক্যাটারাল স্টেজটা থাকে হচ্ছে 1 থেকে 2 সপ্তাহ। ঠিক আছে, 1 থেকে 2 সপ্তাহ থাকে ক্যাটারাল স্টেজ। তো ক্যাটারাল স্টেজ হলে কি কি সিমটম দেখা দেয়? কফ থাকবে, মাইল্ড কফ মানে হালকা কাশি থাকবে, করাজা, তার সর্দি থাকবে, সাথে হালকা জ্বর থাকবে, আর স্নিজিং, নাক দিয়ে পানি পড়বে, লেক্রিমেশন, চোখ দিয়ে পানি পড়বে, এগুলা থাকবে। আর পেরোক্সিজমাল স্টেজ যখন এটা তীব্র আকার প্রকাশ করবে, সেটা হচ্ছে 2 থেকে, মানে 2 to 6 উইকস, 2 থেকে 6 সপ্তাহ মানে 6 সপ্তাহ যে সময়টা, সেটা হচ্ছে পেরোক্সিজমাল স্টেজ। এই স্টেজটা, হুপিং কফের এই স্টেজটা খুবই মারাত্মক, কারণ হচ্ছে এখানে যে অ্যাপনিক স্পেলস, অর্থাৎ এখানে শ্বাস বন্ধ হয়ে যায়, এবং যে শিশু মৃত্যুর কারণগুলো আমরা বলেছিলাম, ঠিক আছে, ইপিআই যে টিকা দেওয়া হয় যে শিশু মৃত্যুর কারণের জন্য, এই পার্টুসিস বা হুপিং কফ, ঠিক আছে, এই কারণে শিশু মৃত্যু অনেক হয় এই পার্টুসিসের। হ্যাঁ, পার্টুসিসের কারণে অনেক মৃত্যু হয়ে থাকে, বিশেষ করে যে যেসব বাচ্চা 6 মাসের কম আছে, ঠিক আছে, তাদের। তো এটা হচ্ছে প্যারোক্সিজমাল স্টেজে হয়, কারণ এখানে তীব্র কাশি হয়ে কি হয়, এক্সস্টেড এক্সস্টেড হয়ে যায়, যে হ্যাঁ, যে বায়ু কুঠির গুলো আছে সেইটা এক্সস্টেড হয়ে যায়, বা ট্রাকিয়া
ইনফ্লামেশন ড্যামেজ হয়ে যায়, ট্রাকিও বঙ্কাইটিস করে এবং দম বন্ধ হয়ে বাচ্চা এই স্টেজে মারা যায়। তো যেসব বাচ্চা এই স্টেজটা ওভারকাম করে ফেলতে পারে, তারপরে স্টেজটা হচ্ছে কনভালেসেন্স স্টেজ। কনভালেসেন্স মানে হচ্ছে যে কিউর হওয়ার বা এমনিতেই কিউর হয়ে যায় সেই স্টেজটা, এটা হচ্ছে মোর দেন 2 উইকস, এটা হচ্ছে 2 সপ্তাহের পরেই কনভালেসেন্স স্টেজটা শুরু হয়। তো কনভালেসেন্স স্টেজে কি হয়, এখানে কফ থাকতে পারে, হ্যাঁ, এবং এই কফটা পরবর্তী কিছু সপ্তাহ পর্যন্ত এটা পারসিস্ট করে বা থাকে। এটা হচ্ছে ক্লিনিক্যাল ফিচার। তো এইগুলা আসলে কাশির শব্দটা শুনে মূলত চিনতে হয় হুপ হুপ করে কাশবে বাচ্চা, ঠিক আছে। আর এই এই মানে এই সিমটম গুলা দেখে আমরা চিনবো। তারপরে দেখেন এখানের কিছু কমপ্লিকেশন হয়। কমপ্লিকেশন কখন হয়, যখন সেটা মেল ট্রিটেড থাকে, হ্যাঁ, মেল ট্রিটেড থাকে অর্থাৎ যে ট্রিটমেন্ট যদি ঠিক মতো না হয় সেটা। এখন কমপ্লিকেশনের মধ্যে দেখেন কি আছে, সরি, কমপ্লিকেশনের মধ্যে আছে ব্রঙ্কো নিউমোনিয়া। তো নিউমোনিয়া জিনিসটা কি, নিউমোনিয়া হচ্ছে লাংসের পেরেনক্যামা যে টিস্যু আছে সেটার ইনফ্লামেশন, পেরেনক্যামা টিস্যুর। আর যখন পুরা লাংসটাই এফেক্ট করবে, পুরা লাংসেই তার প্রবলেমটা হবে, ইনফ্লামেশন হয়ে যাবে, তখন সেটাকে আমরা বলবো ব্রঙ্কো নিউমোনিয়া। আর হচ্ছে পালমোনারি কলাপস, যে লাংসের যে ছোট ছোট বায়ুকোঠরি আছে, ঠিক আছে, যে বায়ুকোঠরি গুলো আছে সেগুলো চুপসে যায় এই আপনার পার্টুসিস বা হুপিং কফের কারণে, ইনফ্লামেশন হয়ে যাওয়ার কারণে সেগুলা কলাপস অর্থাৎ চুপসে যায়। তারপর হচ্ছে অটাইটিস মিডিয়া, এটার কারণে আর কি কমপ্লিকেশন হতে পারে, কান পাকা। অটাইটিস মিডিয়ার মানে হচ্ছে কান পাকা, সহজ কথাই। পালমোনারি হাইপারটেনশন, যে পালমোনারি মানে হচ্ছে লাংস, ঠিক আছে, এই লাংসের যে ব্লাড ভেসেল গুলো আছে সেগুলা কি হয়ে যায়, নেরো হয়ে যায়। তারপরে কোনো একটা পাইপলাইন যদি নেরো হয়ে যায়, তার ভিতরে যদি একটা ফ্লো থাকে, হ্যাঁ, নেরু হয়ে গেলে স্বাভাবিক যে চলাচল সেটা কিন্তু বাধাগ্রস্ত হয়, সেই কারণে এটা প্রেসার ক্রিয়েট করে সেদিকে যেতে চায়। সেজন্য কি হয়, পালমোনারি হাইপারটেনশন হয়। তারপর হচ্ছে অ্যাপনিয়া হয় এবং সাডেন ডেথ, বাচ্চার শ্বাস বন্ধ হয়ে যেতে পারে এবং হঠাৎ মৃত্যু হতে পারে, ঠিক আছে। তারপর হচ্ছে সাব কনজাংটিভাল হেমোরেজ, অর্থাৎ কনজাংটিভার নিচ থেকে ব্লিডিং হতে পারে। তারপর হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কিছু কমপ্লিকেশন আছে, এনকেফালোপ্যাথি, সেইজর, হার্নিয়া। দেখেন কাশতে কাশতে বাচ্চার হার্নিয়াও হয়ে যেতে পারে, অর্থাৎ বিশেষ করে আম্বিলিকাল হার্নিয়া। কারণ হচ্ছে বাচ্চার তো এই 6 মাসের নিচে তো বাচ্চার কি হয় না, ভালোভাবে সবকিছু এই গ্রোথটা ঠিক মতো হয় না, ঠিক আছে। তো কাশি দিলে এই নরম অংশগুলা আম্বিলিকাস দিয়ে বের হয়ে যেতে পারে। তারপর হচ্ছে রেকটাল প্রলাপস, তার রেকটামটাও বের হয়ে যেতে পারে অতিরিক্ত এই হুপিং কাশির কারণে। তীব্র ইনস্ট্যান্ট যে কফ, সেই কফের কারণে এই প্রলাপস রেকটামটা বের হয়ে যেতে পারে। এখন হচ্ছে ডায়াগনোসিস, এটা হচ্ছে আমাদের আসল কথাবার্তা, যে আমরা আমরা যত কিছুই পড়ি না কেন ডায়াগনোসিসটা আসল। আমরা ডায়াগনোসিস কিভাবে করব দেখেন। প্রথমে হচ্ছে হিস্ট্রি নিতে হবে, বাচ্চার ইমিউনাইজেশন, যে ইপিআই টিকাগুলো দেওয়া হয়েছে কিনা পেন্টাভ্যালেন্টের। এই ডায়াগনোসিসটা আবার বলি যে আমরা কি পড়তেছি। ডিজিজ হচ্ছে পার্টোসিস বা হুপিং কফ, যেটা হুপ হুপ করে কাশে, হ্যাঁ, বড়দের মতো উহ উহ এমন করে কাশে। আমি একটু উদাহরণ দিলাম, আপনারা দেখে নেবেন। আচ্ছা, এখানে হচ্ছে ক্লিনিক্যাল যেটা, মানে হিস্ট্রি নিতে হবে। যে কোনো পেশেন্ট আসুক, এই যে আমরা হিস্ট্রি নিতে, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। তার টিকা দেওয়া হয়েছে কিনা, সেই পেন্টাভ্যালেন্ট যে টিকা আছে সেটা, মানে ইপিআই এর যে টিকা সেটা কমপ্লিট হয়েছে কিনা, সেই হিস্ট্রিটা আমরা নিব। তারপর হচ্ছে লং ডিউরেশন প্যারোক্সিজমাল কফ উইথ হুপ, অর্থাৎ এই কাশিটা, এই তীব্র কাশিটা অনেক দিন যাবত হচ্ছে কিনা, বা একদিন 2 দিন তো এমনিতেই কাশি হতে পারে, এটা হচ্ছে লং ডিউরেশন থাকবে, অনেক দিন থাকবে, ঠিক আছে, এই কাশিটা। হ্যাঁ, তখনই আমরা এটা হুপ হুপ করে যখন কাশবে তখন আমরা সন্দেহ করব। আরেকটা ডিজিজ পড়ছিলাম যে কাশি থাকে 2 সপ্তাহের বেশি টিবিতে, ঠিক আছে। তো এই কাশিটা অনেকদিন হবে এবং এটা হুপ হুপ করে কাশবে। এটা হচ্ছে একটা কমন বা একটা কি বলে, বেসিক যে একটা সাইন, ঠিক আছে, বেসিক যে সাইন এই হুপিং কাফের, হুপ হুপ বা ক্রুপ কাশি, এটাই হচ্ছে আসল কথা। এই ডিজিজটার আসল ফিচারটা হচ্ছে হুপ হুপ করে কাশবে। এখন আপনি যদি ইনভেস্টিগেশন করেন কিছু, হ্যাঁ, ল্যাব ডায়াগনোসিস করতে যান, তখন আমরা একটা কমন যে দেই সিবিসি, অর্থাৎ কমপ্লিট ব্লাড কাউন্ট। এখানে কি হয়, লিউকোসাইটোসিস, হ্যাঁ, লিউকোসাইটোসিস কথাটার মানে হচ্ছে ডব্লিউবিসির পরিমাণ বেড়ে যাবে। দেখেন ডব্লিউবিসির পরিমাণ বেড়ে যেতে পারে এই কাশি যদি থাকে, এবং আমি যদি ব্লাডের টেস্ট দেই, সিবিসি দেই, তখন দেখেন আমরা জানি 4,000 থেকে 11,000 পর্যন্ত কিউবিক মিলিমিটার অফ মার্কার, কিউবিক মিলিমিটার, সেটা নর্মাল। আর এখানে দেখেন এই 15,000 থেকে
50,000 হয়ে যেতে পারে, হ্যাঁ, কিউবিক মিলিলিটার। যে দেখেন কত বেড়ে গেছে, হ্যাঁ, যেখানে 4,000 থেকে 11,000 হচ্ছে নর্মাল, আর এখানে 15,000 থেকে 50,000 পর্যন্ত হয়ে যেতে পারে। এটা একটা, হ্যাঁ, উইথ অ্যাবসলিউট লিম্ফোসাইটোসিস, এবং সাথে কি লিম্ফোসাইট বেড়ে যেতে পারে। আমি আগে বলছি যে শরীরের মধ্যে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া যদি প্রবেশ করে তখন লিম্ফোসাইটের পরিমাণ বেড়ে যায়। কেন বেড়ে যায় এটার ব্যাখ্যাটা কি, যে আমার শরীরের যে পুলিশম্যান বলেন বা ই বলেন সেটা কি, একটা আছে যে লিম্ফ নোড আর একটা আছে ডব্লিউবিসি, যে বাইরে থেকে কোনো জীবাণু গেলে এটার বিরুদ্ধে রিয়েক্ট করে, ঠিক আছে, ওইটাকে ফেগোসাইটোসিস প্রক্রিয়া ধ্বংস করার জন্য আমার ডব্লিউবিসি খুব ভালো কাজ করে। তো সেই কাজগুলা করতে গিয়ে এটার লিম্ফোসাইটের পরিমাণটা বেড়ে যায়, কারণ সেগুলা শত্রুর বিরুদ্ধে কাজ করতে করতে বেড়ে যায়। আচ্ছা, এত বলি, বেশি বলে আবার পেস্ট লাগবে। তার হচ্ছে নেজোফেরেঞ্জিয়াল সোয়াব, যে যে নেজোফেরেঞ্জিয়াল যে সোয়াব আছে, আমরা জানি যে ফেরিংস 3 প্রকার, হ্যাঁ, নেজোফেরিংস, ওরোফেরিংস, লেরিঙ্গোফেরিংস, সামনে ছবি দিব। তো সেখান থেকে সোয়াব নিতে হবে। সোয়াব নিয়ে কালচার কালচার সেন্সিটিভিটি করবে, হ্যাঁ। তো সেখানে কি পাওয়া যাবে, বর্ডেটেলা পার্টোসিস। একদম সহজ সহজ ইনভেস্টিগেশন, এগুলো আমরা নিজেরাই বুঝতে পারবো, ঠিক আছে। তো এই যে সোয়াব টেস্ট, আমরা যারা, হ্যাঁ, থার্ড ইয়ার আছি বা ফোর্থ ইয়ার আছি, তারা থার্ড ইয়ারের যারা আছি তারা দেখবো যে আমাদের প্যাথোলজি ক্লাস এগুলো দেখাবে যে সোয়াব কিভাবে কালেকশন করে বা সোয়াব কি স্টিকটা আছে সেটা দেখাবে। আচ্ছা, মোট কথা হচ্ছে এখান থেকে নেজাল সোয়াব নিয়ে পরীক্ষা করবে, কালচার করবে, কালচার করলে বর্ডেটেলা পার্টোসিসটা পাওয়া যাবে। আর একটা হচ্ছে আপনি যদি আমরা যদি এক্স রে দেই, চেস্টের এক্স রে দেই, চেস্টের এক্স রে দিলে কি পাওয়া যাবে, হ্যাঁ, বিভিন্ন অ্যাবনর্মালিটি পাওয়া যাবে, ঠিক আছে, চেস্টের এক্স রেটা আমরা দিব। আচ্ছা, প্রগনোসিস, এটার প্রগনোসিসটা হচ্ছে ভেরিয়েবল। হাউএভার পোর অ্যামং ইনফ্যান্টস, মানে বাচ্চাদের ক্ষেত্রে, ইনফ্যান্টস হচ্ছে 1 বছর পর্যন্ত আমরা ইনফ্যান্টস বলি, ঠিক আছে। হু আর কমপ্লিকেটেড উইথ এনকেফালোপ্যাথি, অর্থাৎ যে ব্রেনের, এটার সাথে যদি ব্রেনের কোনো প্রবলেম থাকে তাদের ক্ষেত্রে প্রগনোসিসটা খুব খারাপ, হ্যাঁ। এনসেফালাইটিস কি, ব্রেনের ইনফ্লামেশন, ঠিক আছে। এনসেফালাইটিস ব্রেনের ইনফ্লামেশন, মেনিনজাইটিস ব্রেনের কভারিং এর ইনফ্লামেশন, এগুলো আমরা মাথায় রাখবো। আচ্ছা, তো এটা হয়ে গেল প্রগনোসিসটা। এবার প্রিভেনশন। দেখেন যে ইপিআই টিকাটা কেন দেয় বা ভ্যাকসিনেশন কেন দেয়, যে আমরা জানি যে আগে অনেক প্রচুর বাচ্চা মারা যেত, সেই কারণেই তো ইপিআই টিকাগুলো আবিষ্কার হয়েছে, ঠিক আছে, 1990 সালের দিকে। আচ্ছা, তো সেখান থেকে ইপিআইটা আমরা দিব বাচ্চাদের। তো আমরা অনেকেই বিভিন্ন কথাবার্তা শুনে থাকি যে ভ্যাকসিনেশন হোমিওপ্যাথির বিরোধিতা করে কিনা বা এন্টি কিনা, আসলে ব্যাপারটা তা না। কিছু কিছু বাচ্চাদের ক্ষেত্রে হয়তো ভ্যাকসিনটা খারাপ, কিন্তু অধিকাংশের ক্ষেত্রেই কিন্তু ভালো, সেজন্য আমরা এটা দিতে পারি। আচ্ছা, এবার হচ্ছে আরেকটা, হ্যাঁ, কমন ডিজিজ ডিপথেরিয়া। তো এটা খুব ভালোভাবে চিনবো, ডিপথেরিয়াটা। ডিপথেরিয়া পড়াবে ফোর্থ ইয়ারে, তো সেখানে তো পড়াবেই, তো আমরা শুধু ডিজিজটা চিনে রাখবো, ঠিক আছে। আমরা ক্লাসের মতো পড়বো না, শুধু ডিজিজটা চিনে রাখবো কিভাবে। এটার অর্গানিজম কি, হ্যাঁ, কোরিনি ব্যাকটেরিয়াম ডিপথেরিয়া, ঠিক আছে। এটা একটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। তো পুরাটা পড়ার দরকার নাই, শুধু জেনে রাখি কোরিনি ব্যাকটেরিয়াম ডিপথেরিয়া দিয়ে এটা হয়। ট্রান্সমিশন সেম ওইটার মতোই। কিভাবে, ড্রপলেট, অর্থাৎ কাশির মাধ্যমে ছড়ায় ইনফেক্টেড পার্সনের। আচ্ছা, তারপরে কি হয় দেখেন, ইনকিউবেশন পিরিয়ড, এটা হচ্ছে 2 থেকে 5 দিন। ইনকিউবেশন পিরিয়ডটা কি আমি বলেছি, এটা 2 থেকে 5 দিন সময় নেই। প্যাথোজেনেসিস এখানে অনেক বড় কথা, এতটুকু দরকার নেই। আমি যেটা বলি সেটা হচ্ছে যে করোনি ব্যাকটেরিয়াম ডিপথেরিয়াটা আমার কাশির মাধ্যমে ছড়াইলো, মানে এন্ট্রি হইলো। এন্ট্রি হয়ে কি হবে, সেটা কোথায় যাবে, যে, হ্যাঁ, মিউকাস, যে মিউকাস মেমব্রেন আছে ফেরিংস এর, হ্যাঁ, ফেরিংস, লেরিংস, দেখেন এখানে কয়েকটা কথা আছে, ফেরিংস এর, টনসিল, লেরিংস, এবং সামটাইমস নোজ এন্ড ভালভা। আচ্ছা, তো ফেরিংস এর একটা ছবি দেখি আমরা। এই যে দেখেন, ফেরিংস এর একটা ছবি দিয়েছি বোঝার জন্য। এটা হচ্ছে নেজোফেরিংস, এটা হচ্ছে ওরোফেরিংস, এটা হচ্ছে লেরিঙ্গোফেরিংস। এই 3টা ফেরিংস আছে, ঠিক আছে। তো এগুলাতে, এই ফেরিংসটাতে সে অ্যাটাক করে। আচ্ছা, আবার ব্যাক করি। তো সেখানে, হ্যাঁ, সেখানে গেল এবং সেগুলা ড্যামেজ করে দিল, মিউকাস মেমব্রেন গুলা ড্যামেজ করলো। এবং এটা একটা কমন কথা, বা এটা সব থেকে ইম্পর্টেন্ট কথা, এই ডিপথেরিয়ার একটা সিউডো মেমব্রেন তৈরি করবে কিসের উপরে, টনসিলের উপরে, ঠিক আছে। তো টনসিলের যে নর্মাল অ্যানাটমিটা আমরা একটু দেখি। এই যে দেখেন, এটা হচ্ছে ইউগুইলা, এই যে এটা দেখা যাচ্ছে,
এটা আর এটা হচ্ছে টনসিল, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের টাং, এটা একটা টনসিল, দুইটা টনসিল, একটা টনসিল দুইটা টনসিল, ঠিক আছে? অনেক টনসিলার গ্ল্যান্ড আছে, এটা এগুলাকে বলে প্যালাটাইন টনসিল, ঠিক আছে? আচ্ছা, তো এটা হচ্ছে ইউভিউলা, এই হচ্ছে এই কি বলে টনসিল, সরি টনসিল। তো এখানে একটা সিউডো মেমব্রেন তৈরি করবে, এই যে দেখেন সাদা, এখানে যে সাদা দেখাচ্ছে তীর চিহ্ন দিয়ে, হ্যাঁ, এটা 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 হচ্ছে একটা সিউডো মেমব্রেন, এটা ধূসর কালারে থাকে, এখানে সাদা দেখা যাচ্ছে। তো এটা যদি ফরসেপ দিয়ে উঠানোর চেষ্টা করা হয়, এটা উঠবে না, বরং ওইখান থেকে ব্লিডিং হবে। আচ্ছা, এতটা ফিচারটা কি, ক্লিনিক্যাল ফিচার হচ্ছে 50% কেসে জ্বর থাকে, আর হচ্ছে কফ থাকে ইউজুয়ালি, হ্যাঁ, অ্যাবসেন্ট, সরি কফটা অ্যাবসেন্ট থাকে। তো আমরা হুপিং কফে কিন্তু কফটাই মূলত পড়ছিলাম, ঠিক আছে? আর এটা হচ্ছে ডিপথেরিয়া, ডিপথেরিয়াতে কি হয়, কফ অ্যাবসেন্ট থাকে, জ্বর থাকে। তো আদার কিছু ফিচার আছে। ফেরিংস এবং লেরিংসে কি করে দেখেন, ফেরিংস এন্ড লেরিংসে দেখেন, এখানে ক্লিনিক্যাল ফিচারের মধ্যে কি থাকে, গলা ব্যথা থাকে, সোর থ্রোট, গলা ব্যথা, ডিসফেজিয়া। ডিসফেজিয়া মানে হচ্ছে সে গিলতে পারে না, গিলতে কষ্ট হয় আর কি। তারপর হচ্ছে হর্সনেস, ফিশ ফিশ, এই যে দেখবেন হঠাৎ করে বলে যে গলা ভেঙে গেছে, সেরকম হয়ে থাকে, এটাকে বলে হর্সনেস। তারপর হচ্ছে রেসপিরেটরি অবস্ট্রাকশন, ঠিক আছে, শ্বাস নিতে একটু বাধাগ্রস্ত হয়। স্ট্রাইডর, আমি আগে বলেছিলাম, স্ট্রাইডর হচ্ছে শ্বাস নেওয়ার সময় বাচ্চার গড় গড় শব্দ করে, এটা আপনারা ইউটিউবে দেখে নেবেন, স্ট্রাইডর, ঠিক আছে? এটা এটা হচ্ছে স্ট্রাইডর, এটা আমরা শুনে নিব ইউটিউবে এই শব্দটা, স্ট্রাইডরটা কি। তো গড় গড় শব্দ করবে বাচ্চা শ্বাস নেওয়ার সময়, ঠিক আছে, শ্বাস নেওয়ার সময়। তারপর হচ্ছে ডিজনিয়া, শ্বাসকষ্ট হয়। আর দেখতে কিরকম দেখায়, বোলনেক এপিয়ারেন্স, আর হচ্ছে সিউডো মেমব্রেন। তো বোলনেক এপিয়ারেন্সটা আমরা দেখে ফেলি, আর সিউডো মেমব্রেনটা তো সবাই দেখছি, ঠিক না? এবার দেখবো হচ্ছে বোলনেক এপিয়ারেন্স, অর্থাৎ ষাঁড়ের মতো গাঢ় হয়ে যায়। এই যে দেখতেছেন, এই ছবিটা দেখা যাচ্ছে না, এটা হচ্ছে বোলনেক এপিয়ারেন্স, দেখেন একদম ষাঁড়ের মতো মোটা হয়ে গেছে গলাটা। আর মামসের ক্ষেত্রে বলছিলাম হচ্ছে তার গালটা ফুলে যাবে, ঠিক আছে? কিন্তু দেখেন এটা কিন্তু পুরা এই যে এদিকটা ফুলে গেছে, একদম কি বলে এই গাড় সহ ফুলে গেছে, এটাকে বলে বোলনেক এপিয়ারেন্স। তো এটা হচ্ছে ডিপথেরিয়ার একটা ফিচার, একটা সাইন, হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট সাইন, এই জিনিসটা মাথায় রাখবো। তো এখানে দেখেন দুইটা জিনিস আরেকবার দেওয়া হয়েছে, আরেকটা হচ্ছে সিউডো মেমব্রেন, এই যে সিউডো মেমব্রেন এখানে দেখাচ্ছে, এই যে টনসিলের, টনসিল যে থাকে টনসিলের সাথেই এই যে সিউডো মেমব্রেন, আমার কাটসারটা যেখানে রেখেছি সেটা হচ্ছে সিউডো মেমব্রেন। তো দেখেন ডিপথেরিয়া চিনতে গেলে আমরা কয়েকটা জিনিস, এই যে এই গার ফুলে গেল, হ্যাঁ, তারপরে এখানে সিউডো মেমব্রেন, এটা অবশ্যই দেখবো আমরা, হা করে বাচ্চাকে হা করে দেখবো। আচ্ছা, এবার হচ্ছে নোজ, ভ্যাজাইনা, স্কিন, এখানে কি করে, আলসারেশন করে, অর্থাৎ ক্ষতের সৃষ্টি করে ফেলে। আর হচ্ছে মেমব্রেন ফর্মেশন, এই যে মেমব্রেন এটা বললাম। আর হচ্ছে সেরো স্যাঙ্গুইনাস ডিসচার্জ, ভ্যাজাইনা থেকে বা স্কিন থেকে বা নোজ থেকে যদি কোনো ডিসচার্জ আছে, সেরু কথাটার মানে হচ্ছে যে, এই সেরু কথাটার মানে কি, সেরু কথাটার মানে হচ্ছে পানি। আর স্যাঙ্গুইনাস কথাটার মানে হচ্ছে রক্ত, অর্থাৎ রক্ত মিশ্রিত যে ফ্লুইডটা ডিসচার্জ হবে সেটা হচ্ছে সেরো স্যাঙ্গুইনাস ডিসচার্জ। সেরো স্যাঙ্গুইনাস ডিসচার্জ মানে কি হচ্ছে রক্ত মিশ্রিত যে ডিসচার্জ সেটা। আচ্ছা, এবার হচ্ছে ডিপথেরিয়াল কারণে কি কি কমপ্লিকেশনস হয়ে থাকে সেটা। একটা হচ্ছে আপার ইয়ারওয়ে অবস্ট্রাকশন, যেমন রেসপিরেটরি ডিস্ট্রেস, ঠিক আছে, স্ট্রাইডর, সায়ানোসিস, বাচ্চা নীল হয়ে যেতে পারে, স্ট্রাইডর এই যে বললাম গড়গড় শব্দ করে শ্বাস নেওয়ার সময় বাচ্চা। তারপর হচ্ছে রেসপিরেটরি ডিস্ট্রেস। তারপরে আমাদের কমপ্লিকেশন পর্যন্ত যাওয়ার দরকারই নেই, আমরা, হ্যাঁ, আমরা যেহেতু সিমটোমেটিক ট্রিটমেন্ট করব, ডায়াগনোসিসটা জানবো, আর ডায়াগনোসিসটা জেনে রোগের প্রগনোসিস, অর্থাৎ রোগটা কি আমি আমি ভালো করতে পারবো কিনা, বা রোগটা কি বেশি লেট করে ফেললে, আমি যদি অনেক দিন সময় নেই, এটার কি কি সমস্যা হতে পারে, এই যে জানা, স্মার্টনেস, হ্যাঁ, স্মার্টনেস হইতে হবে, আমাদের স্মার্ট হইতে হবে। কিভাবে স্মার্ট হব, যে আমার নলেজ দ্বারা আমাকে স্মার্ট হইতে হবে, ঠিক আছে? হ্যাঁ, পোশাক আশাকের কথা বলছি না, আমি বলতেছি নলেজের কথা, অর্থাৎ একটা ডিজিজ সম্পর্কে আমার এজ এ হোল যে নলেজ সেটা আমার থাকতে হবে। তারপর এটা হলো মায়োকার্ডাইটিস, তার যে হার্টের মাসেল আছে সেখানে ইনফ্লামেশন হয়ে যাবে। তারপরে দেখেন রেনাল ফেলিওর বা রেনাল ফেলিওর হতে পারে, নিউমোনিয়া হতে পারে, এগুলো হচ্ছে তার কমপ্লিকেশন। এটা ডায়াগনোসিসটা কিভাবে করব, একটা হচ্ছে ক্লিনিক্যাল ফিচার দেখে, এই যে আমি বলেছি যে সিউডো মেমব্রেনটা দেখে, আর হচ্ছে বোল, হ্যাঁ, বোল নেক বা বোল শেপ নেক বা বোলের মতো যে ষাঁড়ের মতো যে গলা সেটা দেখবো। আর কিছু ইনভেস্টিগেশন আমরা দিতে পারি, হ্যাঁ, ওই যে সিবিসি এগুলা দিতে পারি। আচ্ছা, এই যে ইনভেস্টিগেশনটা দেখেন, এটা খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ।
এটা খুবই ইম্পর্টেন্ট এবং একদম সহজ। সোয়াব নিলাম আমি, কই থেকে নিব, যে এই যে বিভিন্ন যে নোটস থেকে বা যেখানে ফেরিংস থেকে বা এখান থেকে নিতে পারি, ঠিক আছে। তো এই সোয়াবটা নিয়ে, এটা তো আমার কাজ না, আমি ইনভেস্টিগেশনটা লিখে দিলাম, যে কালচার সেন্সিটিভিটি, সিএস এগুলা লিখে দিলাম। তো সোয়াবটা নিলে দেখেন মাইক্রোস্কোপের নিচে এই যে স্কুলে দেখবেন না, ডুল বাজায় যে, তো ডুল বাজানোর সময় হাত দিয়া যেটাতে মারে, অর্থাৎ ডাক ডোল, যেটা দিয়ে মারে সেটাকে কি বলে, ডাক বলে কিনা, এই যে ক্লোভ শেপড বেসিলাই, এটারে বলে ক্লোভ শেপ। এই যে দেখতেছেন যে এখানে কেমন একটু পিঙ্ক, কি বলে, বেগুনি কালার আবার সবুজ কালার, এই যে একটা ডুল বাড়ি দেওয়ার মতো যে একটা শেপ থাকে না, সেটা। আচ্ছা, এটা কি, এই কথাটা বুঝতে পারছেন? ক্লোভ শেপটা বুঝতে পারছেন? একজন বলেন তো। লবঙ্গের মতো। ক্লোভ মানে লবঙ্গ। আচ্ছা, যে যেভাবে বুঝতে পারি, তবে ওইটা একটা মানে ওইটা মনে থাকবে। লবঙ্গ আসলে আমি চিনি না, দেখি নাই, তো ওইটা দিয়ে মনে রাখি আমি। তো এটা হচ্ছে মাইক্রোস্কোপের, এটা মাইক্রোস্কোপিক এক্সামিনেশন, একদম সহজ। তো সোয়াব দিব, আর মাইক্রোস্কোপের নিচে দেখলে এরকম দেখা যাবে। তো এটা হচ্ছে করেনি ব্যাকটেরিয়াম ডিপ থ্রির একটা ফিচার, যারা প্যাথোলজি পড়তেছেন, তো এটা তাদের জন্য সহজ হয়ে গেল, করেনি ব্যাকটেরিয়াম ডিপ থ্রি এটা এরকম দেখা যায়। আচ্ছা, এবার হচ্ছে নিউট্রিশনাল ডিসঅর্ডার। হ্যাঁ, আমরা পড়েছিলাম প্রথম ক্লাসের দিকে যে বাচ্চার, হ্যাঁ, শিশু মৃত্যুর জন্য এটা একটা কমন, হ্যাঁ, কমন একটা জিনিস, কমন একটা রোগ, বা এই নিউট্রিশনাল ডিসঅর্ডারটা। তো নিউট্রিশনাল ডিসঅর্ডারের মধ্যে একটা আছে প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন, প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন বা প্যাম, পিইএম, ঠিক আছে। এগুলো আমরা ফিজিওলজিতেও পড়ছি বা আরো পড়ে থাকবো, তো আজকে একটু অন্যরকম ভাবে করবো। পিইএম, প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন, এটার তিনটা স্টেপ আছে। একটা হচ্ছে অ্যাকিউট ম্যালনিউট্রিশন, একটা মডারেট অ্যাকিউট ম্যালনিউট্রিশন, একটা সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন। অ্যাকিউট, মডারেট অ্যাকিউট, সিভিয়ার অ্যাকিউট। আবার বলি, অ্যাকিউট, মডারেট অ্যাকিউট, সিভিয়ার অ্যাকিউট, ঠিক আছে। এটারে বলে প্যাম, এটারে বলে ম্যাম, এটারে বলে সেম, ঠিক আছে। প্যাম, ম্যাম, সেম। তো তো সিভিআরটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, বা আজকের ক্লাসের জন্য এই ম্যালনিউট্রিশনের মধ্যে সিভিআরটা আমরা ভালোভাবে চিনে রাখবো। সিভিআরটা কিসের জন্য হতে পারে? ভিটামিন ডিফিসিয়েন্সি ডিসঅর্ডার, ঠিক আছে। যেমন এটার মধ্যে কি কি আছে, জেরোপথ্যালমিয়া, এটা হচ্ছে ভিটামিন এ ডিফিসিয়েন্সির কারণে হয়ে থাকে, আমরা আগের ক্লাসেও দেখেছি। জেরোপথ্যালমিয়াটা ভিটামিন এ ডিফিসিয়েন্সি, স্কারবি ভিটামিন সি ডিফিসিয়েন্সি, তারপর হচ্ছে রিকেটস। রিকেটসটা হয়ে থাকে হচ্ছে ভিটামিন ডি ডিফিসিয়েন্সি, ঠিক আছে। আর হচ্ছে চাইল্ডহুড ওবেসিটি, দেখেন যে বাচ্চা যে প্রচুর পরিমাণে খায়, সেটাও কিন্তু একটা আহ, অসুবিধা বা একটা অসুখ, ঠিক আছে। কারণ সে বেশি বেশি খেলেই কিন্তু বাচ্চা সুস্থ থাকবে না, ঠিক আছে। তো এটাও মাথায় রাখবো, চাইল্ডহুড ওবেসিটি, এটাও একটা নিউট্রিশনাল ডিসঅর্ডার। আচ্ছা, এটা দেখেন যে ডেভেলপিং কান্ট্রি, বিশেষ করে বাংলাদেশে, হুম, যে নিউট্রিশনাল ডিসঅর্ডারের মধ্যে কি কি আছে এটা তো বলে ফেলছি, প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন, আরো কিছু আছে, ভিটামিন এন্ড মাইক্রোনিউট্রিয়েন্ট ডিফিসিয়েন্সি, তারপর হচ্ছে নিউট্রিশনাল অ্যানিমিয়া, যেমন আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়া, তারপর হচ্ছে আয়োডিন ডিফিসিয়েন্সি ডিসঅর্ডার, বিশেষ করে উত্তরবঙ্গে বা রংপুরের ওইদিকে হয়তো, এখন হয়তো কিছুটা কমেছে। আয়োডিন ডিফিসিয়েন্সি ডিসঅর্ডারের মধ্যে আছে হাইপোথাইরয়েডিজম, অর্থাৎ থাইরয়েড হরমোনটা যদি কম সিক্রেশন বা নিঃসৃত হয় সেগুলো। এটা হচ্ছে বাংলাদেশের যে একটা কমন নিউট্রিশনাল ডিসঅর্ডার গুলো মোটামুটি বললাম। এবার দেখেন যে প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশনটার আমরা কিভাবে সংজ্ঞায়িত করব। তো এটা হচ্ছে দেখেন, ইনফ্যান্ট এবং ইয়ং ইয়ং চিলড্রেন যারা আছে 5 বছরের নিচে, তো এটা কেন হয় আসলে প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশনটা? অনেক দিন যাবত, এত বড় একটা দরকার না, আমি সহজ করে বলি যে দীর্ঘদিন যাবত যদি প্রোটিন এবং ক্যালোরি ডিফিসিয়েন্সি দেখা যায়, হ্যাঁ, বাচ্চাদের মধ্যে, তখন যে ফিচারটা আসবে বাচ্চার, সেটা হচ্ছে প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন, ঠিক আছে। তো এটার কারণে কি কি হতে পারে? একটা হচ্ছে স্টান্টিং, অর্থাৎ বাচ্চা ছোট থাকা, বাচ্চা বেশি বড় হয় না, এটা হচ্ছে 41%। স্টান্টিং শব্দটা একটু নতুন, স্টান্টিং 41% স্টান্টিং হয়, যে বাচ্চা বেশি বড় হয় না, ছোট থাকে। আর হচ্ছে ওয়েস্টিং, একদম শুকায় যায়, এটা হচ্ছে 14%। আর হচ্ছে আন্ডার ওয়েট। তো নর্মাল ওয়েটটা কি, প্রথম ক্লাসে বলেছি 2.5 থেকে 4 কেজি, এটা মাথায় রাখবো। 2.5 থেকে 4 কেজি হচ্ছে বাচ্চার নর্মাল ওয়েট। আন্ডার কত হবে তাহলে? আন্ডার হবে 2.5 কেজির নিচে হলে, এটা হচ্ছে 36%, ঠিক আছে।
এবার হচ্ছে যে কজটা কি আসলে, বা রিস্ক ফ্যাক্টর কি কি কারণে এটা হতে পারে। একটা হচ্ছে কারণ, আর একটা হচ্ছে কিছু ধারণা করা হয় এরকম কিছু রিস্ক ফ্যাক্টর থাকলে এটা হতে পারে, ঠিক আছে। একটা হচ্ছে যে স্কারসিটি অফ ফুড ডিউ টু পভার্টি, যে এত গরিব, এত গরিব যে সে তার প্রয়োজনীয় খাবারটা পায় না, ঠিক আছে। আচ্ছা, ল্যাকটেশন ফেলিওর, মা যদি তাকে হ্যাঁ বুকের দুধ না খাওয়াতে পারে কোনো কারণে, অথবা মা অনেক অসুস্থ, তাকে বুকের দুধ দিতে পারতেছে না বা বাচ্চা খেতে পারছে না যে কোনো কারণে, সেটা ল্যাকটেশন ফেলিওর। তারপর হচ্ছে পোর কমপ্লিমেন্টারি ফিডিং প্র্যাকটিস। তো কমপ্লিমেন্টারি ফিডিং কি, বুকের দুধ ছাড়া 6 মাসের পর থেকে, আমরা বলেছি যে 6 মাস পর্যন্ত মায়ের বুকের দুধ দেওয়া, সেটা হচ্ছে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং। আর হচ্ছে 6 মাসের পর থেকে যে বাচ্চাকে বাড়তি খাবার দেওয়া হয় সেটাকে বলে কমপ্লিমেন্টারি ফিডিং, ঠিক আছে। তো এটা যদি বাচ্চার ঠিক মতো না পায় সেটার কারণে হতে পারে। তো এই কারণে কি, লো ক্যালোরি ফুড, ফ্যাট, মিনারেলস, ফুড ডিফিসিয়েন্সি, প্রোটিন, এই যে এগুলা পায় না বাচ্চা ঠিক মতো, ঠিক আছে। ক্যালোরি ঠিক মতো পেলো না, তার হচ্ছে প্রোটিন পাইলো না, ফ্যাট এন্ড মিনারেলস এগুলো যদি না পায়। আর হচ্ছে ঘন ঘন প্রেগনেন্ট হয় বা বাচ্চা নেয়, যে একটা বাচ্চার মোটামুটি একটু বয়স না হলেই, যা 2 বছরের আগে যদি তা আবার প্রেগনেন্সি চলে আসে, তো এটা একটা প্রবলেম হতে পারে। আচ্ছা, ল্যাক অফ টেন্ডার লাভ এন্ড কেয়ার, আমরা জানি যে যাদের বাবা মার মধ্যে রিলেশন চলে যায়, ঠিক আছে, বা সম্পর্কটা যে কোনো কারণে ডিভোর্স হয়ে যায়, যে এই যে বাচ্চা যেটা থেকে গেল, সে কিন্তু প্রপার যে তার যে ভালোবাসা পাওয়ার কথা মা বাবার কাছ থেকে সেটা পায় না, ঠিক আছে। যে দাদা দাদির কাছে বা কি বলে, যে কাজের বুয়াদের কাছে থাকে, তো বাচ্চা যত আদর পাক কিন্তু মা বাবার ভালোবাসাটা সে কিন্তু পাবে না। তো এতেও কিন্তু তার আপনার এই যে শরীর বা ব্রেন ঠিক মতো ডেভেলপ হবে না। আর হচ্ছে হেলমিনথিয়াসিস, এটা হচ্ছে কৃমি, ঠিক আছে। যেমন কৃমিটা কেন হতে পারে, যেমন কৃমির ওষুধ না খেলে হইতে পারে, বিভিন্ন কারণে হতে পারে। তো এই কৃমির কারণেও কিন্তু এই আপনার যে প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশনের মধ্যে থাকতে পারে। আর হচ্ছে বিভিন্ন ধরনের শারীরিক এবং মানসিক রোগের কারণে এটা হতে পারে। তো আমরা এখন দেখবো হচ্ছে অ্যাকিউট ম্যালনিউট্রিশন, বা অ্যাকিউট তো আমরা জানি তরুণ বা তীব্র, এরকম অ্যাকিউট। এখানে দেখেন এত কিছু দরকার নাই, সহজ কথায় আসি। MUSE, মিড আপার আর্ম, ইউতে হচ্ছে আপার, এতে হচ্ছে আর্ম, সিতে সার্কামফারেন্স। মিড আপার আর সার্কামফারেন্স একদিন আমি দেখাইছিলাম, যে আমাদের বাম হাতটা আছে, বাম হাতের যে আর্মের অংশটা আছে, আর্ম, এটার মাঝামাঝি আমরা একটা ফিতা নিয়ে মাপবো। যদি আপনার কত থাকে, হ্যাঁ 125 মিলিমিটারের কম থাকে, তার মানে হচ্ছে 10 মিলিমিটারে 1 সেন্টিমিটার, 12.5 সেন্টিমিটার এর নিচে যদি থাকে সেটাকে বলবো আমরা অ্যাকিউট ম্যালনিউট্রিশন। এখানে দেখেন, এখানে দেওয়া আছে। তো এই যে মিড আপার আর সার্কামফারেন্সটা যদি 12.5 মিলিমিটারের বেশি থাকে। আচ্ছা, এই কথাটা কি বুঝতেছেন? আমার একটু রেসপন্স করেন তো, একজন একজন রেসপন্স করেন যে এই কথাগুলো বুঝতেছেন নি। হ্যালো। হ্যাঁ বললো, শোনা যাচ্ছে, বোঝা যাচ্ছে। আচ্ছা, এটা কিন্তু বোঝার বিষয়, এই জিনিসটা খুব বোঝার বিষয়, যে এই যে মিড আপার আর সার্কামফারেন্স। ভাই আমার নেটের সমস্যা, কথা ঠিক মতো বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যে বাম হাতের যে আমাদের যে আর্ম আছে, বাম হাতের লেফট হ্যান্ডের যে আর্ম, আমরা যেটাকে আর্ম বলি, সেটার মাঝামাঝি একটা ওই যে দর্জিরা যে কাপড় বানায় ওই ফিতা নিয়েও মাপতে পারে। যদি এটা 12.5 সেন্টিমিটারের কম হয়, ঠিক বেশি, মানে বেশি হয় 12.5 সেন্টিমিটার থেকে বেশি হয়, সেটা হচ্ছে নর্মাল, ঠিক আছে। আর মডারেট মডারেট অ্যাকিউট ম্যালনিউট্রিশনটা কখন হবে, সেটা যদি 115 থেকে 125-এর 25-এর আগ পর্যন্ত থাকে, অর্থাৎ 125 থেকে 115-এর মধ্যে যদি থাকে সেটা হচ্ছে মডারেট অ্যাকিউট ম্যালনিউট্রিশন। 125, হ্যাঁ, বা 11.5 সেন্টিমিটার, 11.5 সেন্টিমিটারের নিচে গেলে বা এর মধ্যে থাকলে, সরি, 11.5 থেকে 12.5-এর মধ্যে থাকলে সেটা হচ্ছে মডারেট। আর 11.5 সেন্টিমিটারের যদি নিচে থাকে সেটা হচ্ছে সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন। এটা একটু বোঝার বিষয় এই জিনিসটা, জানি না আসলে কতটুকু বুঝতে পারছেন। একজন একজন মেয়ে রেসপন্স করেন তো এই জিনিসটা বুঝতে পারছেন কিনা, কারণ এটা না বুঝলে আগানো যাবে না। হ্যালো।
মুনরায়ন কি আছেন আপনি? হ্যালো, আচ্ছা, মনে হয় সবার নেটের সমস্যা হইতে পারে, কথা শুনতে পাচ্ছ না মনে হইতে পারে। তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলো। আচ্ছা, আরেকটা হচ্ছে বাইপিডাল ইডিমা। বাই মানে হচ্ছে দুই, পিডাল মানে ভাই হচ্ছে দুই আমি কথা পায়ে, ঠিক মতো হ্যাঁ বুঝতে পারতেছি না, বেজে বেজে আসতেছে। ও, একটু নেটের প্রবলেম তো সেজন্য হইতে পারে। এটা রেকর্ডিং থাকবে, অসুবিধা নাই। তো বাইপিডাল ইডিমা দেখেন, বাইপিডাল ইডিমা হচ্ছে নরমালি কিন্তু অ্যাবসেন্ট থাকবে, ঠিক আছে? নরমাল পার্সনের সবসময় অ্যাবসেন্ট থাকবে, ইডিমা থাকবে না। আর মডারেটে অ্যাবসেন্ট থাকবে, মডারেটেও কিন্তু অ্যাবসেন্ট থাকবে, ইডিমা থাকবে না। পানি, ইডিমা মানে হচ্ছে পানি। হুম। আচ্ছা, সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশনে পানি থাকবে। তো এখানে দেখেন দুইটা কথা, একটা হচ্ছে মিড আপার আর সার্কামফারেন্স হচ্ছে 12.5 এর, হ্যাঁ, যদি 12.5 থাকে এটা হচ্ছে নরমাল। তারপর হচ্ছে 11.5 সেন্টিমিটার, এটা হচ্ছে মিলিমিটার দিয়ে এখানে প্রকাশ করছে, বা সেন্টিমিটার 10 দিয়ে ভাগ করলে হয়। তো এগারো দশমিক হ্যালো পাঁচ হ্যাঁ ভাইয়া, হ্যাঁ, সাউন্ডটা আস্তে আসতেছে। সাউন্ড আসতে এখন শোনা যাচ্ছে? জি, এখন হ্যালো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। তো এই জিনিসটা আরেকবার বলি, অ্যাকিউট ম্যালনিউট্রিশনটা কি, এটা আরেকবার বলতে হবে। এই জিনিসটা বোঝার বিষয়, এই যে দেখেন, আহ, আমি বলছি যে লেফট আর্মের যে আমাদের যে আছে, আর্ম আছে, সেটার মাঝামাঝি আমরা ফিতা দিয়ে মাপবো বাচ্চাদের, ঠিক আছে? মাপার পরে যদি 125 মিলিমিটার এর বেশি হয় তাইলে এটা নর্মাল, এই ডায়ামিটারটা। আর যদি 115 থেকে 125 মিলিমিটার এই পর্যন্ত থাকে, বা 125 মিলিমিটার আগ পর্যন্ত থাকে, এটা মডারেট, মডারেট ম্যালনিউট্রিশন, ঠিক আছে? মডারেট অ্যাকিউট ম্যালনিউট্রিশন। আর যদি 115-র কম থাকে, ঠিক আছে, 115 মিলিমিটারের কম থাকলে সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন। এবার হচ্ছে বাইপিডাল ইডিমা, অর্থাৎ দুই পায়ে যদি তার পানি থাকে, সেটা আমরা একটু দেখি। নর্মাল বাচ্চাদের কিন্তু ইডিমা থাকবে না, অর্থাৎ পানি থাকবে না পায়ে। মডারেটেও পানি থাকবে না। সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন বা সেমে আপনার ইডিমা থাকবে দুই পায়ে। আচ্ছা, মডারেটে তো আমরা কিছু ম্যানেজমেন্ট, মডারেট যদি পেশেন্ট আসে তাহলে আমরা কিভাবে ম্যানেজ করব? প্রথমে কাউন্সিলিং করতে হবে বাবা মার সাথে। তারপরে বলবো যে হোমমেড খাবার দিতে হবে বাচ্চাকে, বিশেষ করে এই যে প্রোটিন দিতে হবে, ঠিক আছে? মাছ দিতে হবে, ডিম দিতে হবে, আর হচ্ছে মিল্ক মিল্ক দিতে হবে। এই জিনিসগুলা বেশি দিতে হবে মডারেট অ্যাকিউট ম্যালনিউট্রিশন, ঠিক আছে? আমরা বুঝে তারপর এগুলা রুগীকে কাউন্সিলিং করব, বা বাচ্চার বাবা মাকে বলবো। আর হচ্ছে তার কেজি প্রতি, হ্যাঁ, 25 কিলো ক্যালোরির উপরে তাকে খাবার দিতে হবে, ঠিক আছে? তারপর হচ্ছে তাকে কৃমির ওষুধ দিতে হবে 6 মাস পর পর, লিস্ট 6 মাস পর পর। তারপর হচ্ছে আমাদের যে সিমটোমেটিক ওষুধ আছে সেটা তো দিবই। এটা হচ্ছে ম্যানেজমেন্ট, ট্রিটমেন্ট অফ এনি ওকেশনাল অ্যাসোসিয়েটেড ইনফেকশন, যদি এটা ছাড়াও কোনো ইনফেকশন থাকে সেটা আমরা ট্রিটমেন্ট করব। আর হচ্ছে প্রমোশন অফ ফুড অর আদার হাইজিন টু মেনটেন ফার্দার ইনফেকশন। তো আমরা বাচ্চার বলবো যে তাকে খাবারটা ঠিক মতো দিতে, এবং বাচ্চার হাইজিন অর্থাৎ তার পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, ঠিক আছে, ফার্দার যাতে ইনফেকশন না হয়। আচ্ছা, এবার হচ্ছে সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন বা সেম, SAM, সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন, এটা আমরা দেখি। তো এত কিছু দরকার নাই কথা, এটা হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া দিয়েছে। তো দেখেন এটা দুই ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে চিলড্রেনের বয়স যদি 6 মাস থেকে 59 মান্থ, ঠিক আছে? 6 মাস থেকে 59 মান্থ, অর্থাৎ প্রায় কয় মাস, কয় বছর হয়? 6, 60, 5, 12, 60, 5 বছর, ঠিক আছে? তো এরকম 5 বছরের আগ পর্যন্ত 6 মাস থেকে 59 মান্থ, এটা যদি থাকে, এটার একটা ক্রাইটেরিয়া দিয়েছে। দেখেন এখানে এই দুইটা কথা দিয়ে আমরা চিনি, সিভিয়ার ওয়েস্টিং, হ্যাঁ, মিড আপার আর সার্কামফারেন্স, এই যে বললাম 115 মিলিমিটারের কম থাকলে, ঠিক আছে, 115 মিলিমিটারের কম থাকলে সেটা হচ্ছে সিভিয়ার, হ্যাঁ, সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন। আর হচ্ছে বাইপিডাল ইডিমা। তো এই দুইটা জিনিস আমরা মনে রাখি। এই জিনিসটা জেড স্কোর, এটা অনেক একটু কঠিন জিনিস, সেজন্য আমি দুইটা জিনিসই বোঝাচ্ছি, সেটা বলতেছি না। ক্লিনিক্যাল সাইন, এই ইডিমা দেখবো, দুই পায়ের ইডিমা দেখবো, আর হচ্ছে মিড আপার আর সার্কামফারেন্স দেখবো। আজকের এই ক্লাসে এই দুইটা জিনিস মাথায় নিব বাচ্চাদের। আর যদি বাচ্চার বয়স যদি 6 মাসের কম হয়, তারপরও দেখা যাবে কি
ভিজিবল ওয়েস্টিং অর্থাৎ বাচ্চাটা একদম শুকায়া যাবে, ঠিক আছে? 6 মাস এরকম বাচ্চাটা একদম শুকায়া জীর্ণ শীর্ণ অবস্থায় দেখা যাবে, আর 2 পায়ে পানি থাকবে। এই যে দেখেন আমরা এখন যে ছবিটা দেখতেছি, আমরা ক্লাসে শুনেছি নামগুলা মেরাজমাস কোশিওরকর। তো এটা একটা কোশিওরকারের বেবি। এই যে ছবিটা দেখতেছেন, দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে তার পা দুইটা। আসলে বাচ্চাটা কিন্তু সুস্থ না, সুন্দর না। এই যে 2 পায়ে পানি জমে আছে, হ্যাঁ। এই পানি কেন আসে একটু বলে নেই। যে কোনো বাচ্চা যদি ঠিক মতো খাবার না পায়, দেখবেন গ্রাম এলাকায় শুধু সুজি খাওয়ায়, ঠিক আছে? সুজির মধ্যে কি থাকে? কার্বোহাইড্রেট থাকে। এই কার্বোহাইড্রেট যদি প্রোটিন ফ্যাট ঠিক মতো না দিয়ে শুধু কার্বোহাইড্রেট দেওয়া হয়, তাহলে কিন্তু বাচ্চার যে পানি চলে আসবে শরীরের মধ্যে, অতিরিক্ত কার্বোহাইড্রেট খেলে শরীরের মধ্যে পানি চলে আসে, ঠিক আছে? আচ্ছা, তো এখানে কিছু স্কিন চেঞ্জ দেওয়া হয়েছে, মানে এই নিউট্রিশনাল যে ডিফিসিয়েন্সি হলে কিছু বাচ্চার স্কিনে কিছু প্রবলেম হয়। তো সেই স্কিন প্রবলেম গুলো আমরা দেখি যে কি কি নাম আছে। একটা হচ্ছে ফ্লেকি পেইন্ট অ্যাপিয়ারেন্স। তো ফ্লেকি পেইন্ট অ্যাপিয়ারেন্সটা হচ্ছে এরকম, এটা শুধু ছবি দেখতে হবে, এটা মুখস্থ করার কিছু নাই। এই যে এটা হচ্ছে ফ্লেকি পেইন্ট অ্যাপিয়ারেন্স। আমি এখানে যে এই ছবিটা কি দেখতে পাচ্ছেন? হ্যালো? দেখতে পাচ্ছি। এই যে বাচ্চার এই যে কালো 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 হয়ে গেছে না, এটাকে বলে ফ্লেকি পেইন্ট অ্যাপিয়ারেন্স। সরি, ফ্লেকি পেইন্ট ডার্মাটোসিস। হ্যাঁ, এই জিনিসটা মাথায় রাখবো। এই এই ফিচারটা কখন আসবে? বাচ্চার যখন ম্যালনিউট্রিশনে থাকবে বা কোশিওরকারের বাচ্চাটা এরকম হয়ে থাকতে পারে। আর হচ্ছে ক্রেজি পেভমেন্ট ডার্মাটোসিস, এটার ছবিটা দ্বারা দেখাচ্ছি। এই যে দেখেন, এই ছবিটা দেখতে পাচ্ছেন? হ্যালো? এই যে এই জি। ছবিটা, এই যে এখানে দেখেন, এখানে হচ্ছে ক্রেজি পেভমেন্ট ডার্মাটোসিস। কেমন এটা? এটা একটু আলাদা। ফ্লেকি পেন্ট আর হচ্ছে ক্রেজি। ক্রেজিটা হচ্ছে এরকম যে কালো কালো হয়ে যায়, এটা থেকে একটু আলাদা। তো এগুলা সবগুলাই নিউট্রিশনাল ডিফিসিয়েন্সির কারণ। আর আরো কিছু দেখবো আমরা। আরেকটা হয় রেটিকুলার পিগমেন্টেশন। এটার আরেকটা ছবি দেখেন। এই যে রেটিকুলার পিগমেন্টেশন কেমন হয়ে গেছে, এটাকে বলে রেটিকুলার পিগমেন্টেশন, ঠিক আছে? স্কিনের অবস্থাটা কি হয়েছে দেখেন, এটা হচ্ছে রেটিকুলার পিগমেন্টেশন। তারপরে হচ্ছে মোজাইক ডার্মাটোসিস। তো এটা হচ্ছে মোজাইকের ছবি, আমি সবগুলো ছবি দিয়েছি, এটা আমরা দেখে নিব। মোজাইক, এটা হচ্ছে মোজাইক ডার্মাটোসিস, ঠিক আছে? এই যে দেখতেছি লাল লাল রেশ পুরা পিঠে কেমন হয়ে গেছে, এটা হচ্ছে মোজাইক ডার্মাটোসিস। আচ্ছা, তারপর হচ্ছে পিগমেন্টেশন, অর্থাৎ বাচ্চার ধরেন কালো বাচ্চা হঠাৎ কিছু কিছু অংশ সাদা হয়ে গেছে, এরকম হইতে পারে। এই যে এটাকে বলে পিগমেন্টেশন। দেখতেছেন? হ্যালো ইদ্রিস, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখা যাচ্ছে। এটা এটা হচ্ছে যে বাচ্চার পিগমেন্টেশনের ছবিটা দেখেন। বাচ্চাটা কিন্তু তেমন ফর্সা না, কিন্তু এই যে মাঝখানে হাতের যে ইগুলা আছে এগুলা সাদা হয়ে গেছে। আর হচ্ছে ইন্ডোলেন্স সোর্স এন্ড আলসার, অর্থাৎ তার যে গা হইলে সহজে শুকাইতেছে না, অনেকদিন আলসার ক্ষত হয়ে যায়, বা সুপার ইম্পোজড ইনফেকশন, এবং ইনফেকশনের ঝুঁকি বেড়ে যায়। তো এই ছবিগুলা দেখা হয়ে গেল মোটামুটি। যে আমি বলছিলাম যে বাচ্চা যদি সিভিয়ার ওয়েস্টিং, দেখেন ওয়েস্টিং এর একটা ছবি দেখতে পাচ্ছেন আপনারা। তো এটা দেখেন, এটা আজকের ক্লাসের সবশেষ আমার স্লাইড। এটা বলে বেগি প্যান্ট অ্যাপিয়ারেন্স ইন মেরাজমাস। এটা হচ্ছে মেরাজমাস হইলে, যে মেরাজমাসের বাচ্চাটা একদম মরা মরা লাগবে, ঠিক আছে? আর কোশিঅর্কারটা একটু মোটা মোটা লাগবে। এগুলো আমি আগামী ক্লাসে আলোচনা করব। তো এটা আজকে দেখে রাখেন, বেগি প্যান্ট। বেগি মানে হচ্ছে যে আগের যুগের বা আগের মানুষ যে প্যান্ট পরতো একটু ঢিলাঢালা, ঠিক আছে? সেটাকে বলে বেগি, বেগি প্যান্ট। তো এই দেখেন বাচ্চার যে বাটকটা আছে একদম স্কিনটা কিরকম হয়ে গেছে, ঠিক আছে? একদম চুপসে গেছে, এটাকে বলে বেগি প্যান্ট অ্যাপিয়ারেন্স। তো এরকম বাচ্চা যখন আমরা দেখবো, এটা বুঝে নিব যে এটা মেরাজমিক বাচ্চা। তো থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ সময়